বরিশাল ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল। তোমরা নিশ্চয়ই অবগত আছো, পৃথিবীব্যাপী করোনার সংক্রমণ প্রতিনিয়ত বেড়ে চলছে। বর্তমান বাংলাদেশে করোনা বিষয়ক সচেতনতা কিছুটা কমলেও করোনার প্রভাব কিন্তু কমেনি। সংক্রমণও প্রতিনিয়ত বাড়ছেই। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আসন্ন শীতে করোনার সংক্রমণ আবার বাড়তে পারে। সুতরাং করোনার ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা নিজেরা সচেতন থাকব এবং আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও এই করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করব। চলো তবে আজকের পাঠ শুরু করার আগে আমরা করোনা সচেতনতামূলক একটি ভিডিও দেখে আজকের পাঠ শুরু করি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবেন। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.in/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আজকের পাঠ শুরু করব, তবে তার আগে চলো আমরা একটি ভিডিও দেখে এবং ভাবতে থাকি আমাদের আজকের পাঠের বিষয় কি। আকাশ ভরা মেঘ আর বৃষ্টিতে আজ শ্রাবণের আমন্ত্রণ। বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণ মানে বৃষ্টি আর বৃষ্টি। শ্রাবণ মানে অবিরাম বৃষ্টির সঙ্গীতে প্রকৃতিতে ছন্দের দোলা। চিরায়ত বাংলায় বর্ষার অনিন্দ রূপ দেখা যায় শ্রাবণে। শ্রাবণ বাঙালির জীবনে সৃষ্টি ও জন্মের মঙ্গল বার্তা নিয়ে আসে বর্ষণের অবিরল ধারায়। বৃষ্টির ছোঁয়ায় কাঁপে গাছ পাতা, মানুষের হৃদয়।
বৃষ্টির স্পর্শে জাগে প্রাণ ও প্রকৃতি, জাগে মানুষ। সকল বন্ধন ছিন্ন করে জাগে মানুষের শাশ্বত হৃদয়। শ্রাবণের বৃষ্টি সিক্ত আমন্ত্রণে ঘর, মন, দুয়ার কাঁপে। শান্তির অমল বর্ষণে তৃপ্ত হয় রুদ্র চরাচর। মানুষের তাপিত জীবনে নেমে আসে শীতল পরশ। আজ শ্রাবণের আমন্ত্রণে বৃষ্টির সাথে শান্তির মিতালি। ভিডিওটি দেখতে দেখতে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো আমরা আজকে কোন কবিতাটি পড়ব। আমাদের আজকের কবিতা হচ্ছে শ্রাবণী, আর কবিতাটি লিখেছেন কবি সুকুমার রায়। তাহলে আমরা আজকে পড়ব শ্রাবণী, আর এটার রচয়িতা সুকুমার রায়। শিখন ফল, অর্থাৎ আজকের পাঠ শেষে তোমরা কি কি শিখবে সেই বিষয়গুলো একে একে দেখে নিই। আজকের পাঠ শেষে তোমরা শিখবে যে বিষয়গুলো, তার মধ্যে প্রথমটি হচ্ছে সুকুমার রায়ের পরিচয় বলতে পারবে, এরপর কবিতায় ব্যবহৃত নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতার মূল বিষয় জেনে নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে, শ্রাবণী কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে, প্রকৃতি ও পরিবেশের প্রতি আকৃষ্ট হবে, শ্রাবণের প্রকৃতি ও পরিবেশের সাথে পরিচিত হবে এবং বর্ষাকালে প্রকৃতিতে কি কি পরিবর্তন আসে তা জানতে পারবো। শুরুতেই আমরা জেনে নেব আজকের কবি পরিচিতি সম্পর্কে। আমাদের আজকের কবি সুকুমার রায়। সুকুমার রায় খ্যাতিমান বাঙালি কবি ও শিশু সাহিত্যিক। তার জন্ম 1887 খ্রিস্টাব্দে। শিশু কিশোরদের কাছে অতি প্রিয় একটি নাম সুকুমার রায়। আদি পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায়। সাহিত্যে তিনি অমর হয়ে আছেন প্রধানত রসের কবিতা, হাসির গল্প, নাটক ইত্যাদির জন্য। তিনি গ্রামে প্রাথমিক শিক্ষা লাভের পর সিটি স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে 1906 সালে রসায়ন ও পদার্থবিদ্যায় বিএসসি অনার্স করার পর সুকুমার রায় মুদ্রণ বিদ্যায় উচ্চতর শিক্ষার জন্য 1911 সালে বিলেতে যান। সেখানে তিনি আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির উপর পড়াশোনা করেন এবং কালক্রমে তিনি ভারতের অগ্রগামী আলোকচিত্রী ও লিথোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন। 1913 সালে তিনি কলকাতায় ফিরে আসেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল আবুল তাবুল, হজপরলা, পাগলা দাশু ইত্যাদি। তার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একজন বিখ্যাত শিশু সাহিত্যিক, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও খ্যাতিমান সাহিত্যিক সত্যজিৎ রায় তার পুত্র। তিনি ছোটদের জন্য সন্দেশ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1923 খ্রিস্টাব্দে। পাঠ পরিচিতি। আমাদের আজকের যে আলোচ্য কবিতাটি সেটি হচ্ছে শ্রাবণী, আর এই কবিতাটি কবি সুকুমার রায়ের খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্গত। গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করেছে। কবিতায় সে ছবি আঁকা হয়েছে। বর্ষার জলে গাছপালা, নদী নালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই জলে পরিপূর্ণ হয়। প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে। গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এ সময় নতুন রূপ ধারণ করে। এভাবেই ঋতুর পালাবদলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখের পালাবদল ঘটে। এবারে আমরা আজকের আলোচ্য কবিতায় ব্যবহৃত নতুন কিছু শব্দ বা শব্দবন্ধ সম্পর্কে জেনে নেব। প্রথমেই আমরা জানব অফুরান নামতায় বাদলের ধারাপাত বলতে কি বোঝানো হয়েছে। মূলত গণিতে নামতা বলতে বোঝায় গুণ করার ধারাবাহিক তালিকা, আর ধারাপাত হলো অঙ্ক শেখার প্রাথমিক বই। এই কবিতায় বৃষ্টিধারার পতনকে বলা হচ্ছে ধারাপাত। বৃষ্টি পতনের অবিরাম রিমঝিম ধ্বনি অনেকটা যেন শিশুদের
নামতা পড়ার শব্দের মতো। এরপর আরেকটি শব্দ তোমরা পাবে ছাদ। এটি মূলত ছাদ শব্দের কথ্যরূপ। বাড়িধার এর অর্থ হচ্ছে জলের ধারা। বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল, আর ধার এখানে ধারা অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাড়িধার শব্দের অর্থ হচ্ছে জলের ধারা। এরপর উন্মাদ নামে আরেকটি শব্দ পাবে তোমরা এই কবিতায়। এর অর্থ হচ্ছে উন্মত্ত বা ক্ষিপ্ত। শ্রাবণ মাসে অবিরাম ধারাবর্ষণ ঘটে বলে কবি এখানে শ্রাবণকে উন্মাদ শ্রাবণ বলেছেন। জর্জর শব্দের অর্থ হচ্ছে কাতর। এরপর নিঝুম নামে আরেকটি শব্দ পাবে তোমরা এই কবিতায়। এর অর্থ হচ্ছে নিঝুম, নীরব বা নিঃশব্দ। এখন আমরা কবিতাটি আবৃত্তি করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। জল ঝরে সারাদিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত, আকাশের মুখ ঢাকা ধোঁয়া মাখা চারিদার, পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার, স্নান করে গাছপালা প্রাণ খোলা বরসায়, নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়, উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই বরসার প্লাবনের, জলে জলে জলময় দশ দিক টলমল, অবিরাম একই গান ঢালো জল ঢালো জল, ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের, শুধু যেন বাজে কথা নিঝুম ধূপ ধূপ, ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ। এবারে আমরা কবিতাটি বিশ্লেষণ করব। আমাদের আজকের কবিতা শ্রাবণে, আর কবিতাটি লিখেছেন কবি সুকুমার রায়। কবিতার শুরুতে কবি লিখেছেন, জল ঝরে সারাদিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত। অর্থাৎ শিশুরা যেভাবে ধারাপাত মুখস্থ করে কিংবা তাদের নামতা পড়ে ধারাবাহিকভাবে, ঠিক সেরকম শ্রাবণ মাসে জল ঝরতে থাকে, অর্থাৎ বৃষ্টিপাত হতে থাকে সারাদিন সারা রাত একটানা। এই যে অনবরত বৃষ্টি, এই যে নিরন্তর বৃষ্টি, এই বৃষ্টির পতনের যে ছন্দ, এই ছন্দটাকে কবি তুলনা করছেন শিশুদের নামতা পড়ার যে ছন্দ রয়েছে সেই ছন্দের সাথে। শিশুরা কিভাবে নামতা পড়ে, তোমরা যখন আরো ছোট ছিলে তখন তোমরা পড়েছো। এই শিশুদের নামতা পড়ার মধ্যে কিন্তু একটা সুনিপুণ ছন্দ রয়েছে। চলো আমরা এরকম একটি ভিডিও দেখি, তাহলে আমরা এই বিষয়টি আরো সুন্দর বুঝতে পারবো। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, শিশুরা কিভাবে ছন্দের সাথে সাথে তাল মিলিয়ে তারা নামতা মুখস্থ করছে কিংবা পড়ছে। আমরা শিশুদের নামতা পড়ার চমৎকার একটি পদ্ধতি দেখলাম। আসলে এভাবে আনন্দের সাথে যদি আমরা শিক্ষা লাভ করি, তাহলে সেই শিক্ষাটি টেকসই হবে এবং সেটি আমাদের অনেকদিন পর্যন্ত মনে থাকবে। তো আমরা এভাবে আমাদের শিক্ষা লাভ বা আমাদের জ্ঞানার্জনের যে প্রক্রিয়াটি রয়েছে সেটিকে আনন্দময় করে তুলতে পারি। তাহলে এই যে ছন্দময় নামতা পড়ার যে পদ্ধতি বা নামতা পড়ার যে প্রক্রিয়া, এর সাথে বৃষ্টির পতনের যে ছন্দ রয়েছে সেটির কিন্তু একটি সাদৃশ্য রয়েছে, এবং এই কারণেই কবি এই বৃষ্টির পতনের যে ছন্দ এর সাথে শিশুদের নামতা পড়ার ছন্দের একটি তুলনা করেছেন। চলো তবে
এই যে ছন্দময় বৃষ্টি কিরকম হয়ে থাকে সে সম্পর্কে আরেকটি ভিডিও দেখুন। এই বৃষ্টি পড়ার শব্দ কিন্তু শিশুদের নামতা পড়ার শব্দের মতোই ছন্দময়। এই কারণেই কবি শিশুদের নামতা পড়ার সাথে বৃষ্টি পতনের তুলনা করেছেন। এরপর কবি লিখেছেন, আকাশের মুখ ঢাকা ধোঁয়ামাখা চারিধার, পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার। অর্থাৎ শ্রাবণ মাসে, শুধু শ্রাবণ মাস না, বর্ষাকালে আরেকটি মাস রয়েছে, সেটি হচ্ছে আষাঢ়। এই আষাঢ় এবং শ্রাবণ, এই দুটি মাস মিলে হচ্ছে বর্ষাকাল, তোমরা নিশ্চয়ই জানো। এই আষাঢ় এবং শ্রাবণ মাসে দেখা যায় যে আকাশের মুখ ঢাকা থাকে, অর্থাৎ চারিদিকে কালো মেঘ ছেয়ে যায় এবং এই কারণেই চারিদিকটা মনে হয় ধোঁয়া মাখা, অর্থাৎ আলো আঁধারি একটা পরিবেশ তৈরি হয় বর্ষাকালে। এবং এই দৃশ্যগুলো কিন্তু প্রায়ই দেখা যায় আষাঢ় এবং শ্রাবণ মাসে। পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার, অর্থাৎ পৃথিবীর ছাদ পিটে, অর্থাৎ ছাদ, এখানে ছাদ অর্থে ব্যবহার করা হয়েছে। তো ঝমাঝম বাড়িধার অর্থাৎ এই বৃষ্টিপাত, বাড়িধার অর্থ হচ্ছে জলের ধারা। এই জলের ধারা যেন ঝমাঝম করতে থাকে, অর্থাৎ নিরন্তর যে বৃষ্টির প্রবাহ বা বৃষ্টির পতন, সেটি কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এরপর কবি লিখেছেন, স্নান করে গাছপালা প্রাণ খোলা বড়সায়, নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়। অর্থাৎ এই বর্ষাকালে প্রকৃতি সজীবতা ফিরে পায়। গ্রীষ্মকালে, বর্ষার আগে যে গ্রীষ্মকাল রয়েছে, তো সেই গ্রীষ্মকালে কিন্তু প্রকৃতিতে বা এই গাছপালার মধ্যে দেখা যায় যে ধুলোর আস্তরণ পড়ে, প্রকৃতি রুক্ষ এবং সূক্ষ্ম হয়ে যায়। তো এই বর্ষাকাল আসলেই বৃষ্টির মাধ্যমে প্রকৃতি তার সজীবতা ফিরে পায়। গাছপালা এই প্রাণ খোলা বর্ষায় স্নান করে এবং সবুজ হয়ে ওঠে, গাঢ় সবুজ। এবং নদী নালা এই বৃষ্টির কারণে বা প্লাবনের কারণে ঘোলা জলে ভরে ওঠে। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের। অর্থাৎ এই বর্ষাকালে বা আষাঢ় বা শ্রাবণ মাসে একটানা বৃষ্টি হতেই থাকে। তো এই যে বৃষ্টির যে নিরন্তরতা, এই বৃষ্টির যে প্রবাহ, প্রতিনিয়ত অবিরাম বৃষ্টি, এই অবিরাম বৃষ্টির কারণেই কবি শ্রাবণ মাসকে বলেছেন উন্মাদ শ্রাবণ। এবং এই শ্রাবণ মাসে বর্ষার যে প্লাবন, এই প্লাবন কিন্তু প্লাবনের যেন শেষ নাই, এরকম কবি বলছেন। কবি আরো বলছেন, জলে জলে জলময় দশ দিক টলমল, অবিরাম একই গান ঢালো জল ঢালো জল। অর্থাৎ এই বর্ষাকালে বা শ্রাবণ মাসে চারিদিকে জলে জলে জলময় হয়ে যায়, অর্থাৎ জলমগ্ন হয়ে যায় সবকিছুই। এবং 10 দিক টলমল, তোমরা জানো যে দিক হচ্ছে 10টি। 10 দিক টলমল অর্থাৎ জলে টলমল করে এবং চারিদিকে যেন শোনা যাচ্ছে যে একই গান, এবং সেই গানটা হচ্ছে কি ঢালো জল ঢালো জল। অর্থাৎ এই যে বর্ষাকালে বৃষ্টিপাতের যে নিরন্তরতা, এটিকেই কিন্তু বোঝানো হচ্ছে যে একটানা সারাদিন সারা রাত বৃষ্টি হতে থাকে, এই বিষয়টিকেই বোঝানো হচ্ছে। ধুয়ে যায় যত তাপ ঝড় গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। অর্থাৎ গ্রীষ্মকালে যে
তাপ জর্জর কিংবা এই রুক্ষ সূক্ষ্ম যে প্রকৃতি, এই রুক্ষ প্রকৃতি বর্ষাকালে যে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে সব জর্জর বা তাপ এগুলো ধুয়ে যায়, এবং ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের, অর্থাৎ গ্রীষ্মকালে যে প্রচন্ড রোদ ছিল সেই রৌদ্রের যে স্মৃতি সেটিও কিন্তু ধুয়ে যায়। শুধু যেন বাজে কথা নিঝুম ধুক ধুক, ধরণীর আশা ভয়, ধরণীর সুখ দুঃখ। এই বর্ষাকাল যেমন গ্রীষ্মের তাপ, তারপরে ঝড়, গ্রীষ্মের যে রুক্ষ প্রকৃতি, এই রুক্ষ প্রকৃতিতে যেমন একটা পালাবদল ঘটায়, এই রুক্ষ প্রকৃতিতে যেমন একটা সজীবতা ফিরে আসে বর্ষাকালে, ঠিক সেরকমই এই বর্ষাকাল মানব মনেরও মধ্যে একটা প্রভাব ফেলে। রুক্ষ সূক্ষ্ম প্রকৃতির পরে বর্ষাকালে প্রকৃতি যেমন সজীবতা ফিরে পায়, ঠিক সেরকমই মানব মনের মধ্যে পালাবদল ঘটে, মানব মনও কিন্তু সজীব হয়ে ওঠে। এই বর্ষাকালে অনেকেই তোমাদের মতো যারা শিশু রয়েছে কিংবা যারা কবি রয়েছে, তারা কিন্তু খাতা কলম নিয়ে বসেন কবিতা লেখার জন্য, কিংবা কেউ বৃষ্টি বিলাসের জন্য বাইরে বেরিয়ে পড়েন। আবার এই বৃষ্টি কিন্তু অনেকের কাছে আশীর্বাদ নয়, অভিশাপ হিসেবেও আসে। যারা খেটে খাওয়া মানুষ তারা বর্ষাকালে বাইরে বেরোতে পারে না, তারা কাজে যেতে পারে না, এই কারণে তাদের জন্য বৃষ্টি কিন্তু আশীর্বাদ নয়, অভিশাপ। আবার অভিশাপ হয়ে আসে তাদের জন্য যারা হচ্ছে এই বর্ষার যে বর্ষার যে প্লাবন সৃষ্টি করে, এই প্লাবনের কারণে যারা ভিটে মাটি কিংবা ঘর বাড়ি এগুলো হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়ে, তাদের জন্য কিন্তু বৃষ্টি আসলে অভিশাপ হিসেবে আসে। তো বৃষ্টি এক এক মানুষের মধ্যে এক এক ধরনের অনুভূতি তৈরি করে বা অনুভূতি সৃষ্টি করে। আহ, তো অধিকাংশ মানুষের কাছে এই বৃষ্টি কিন্তু একটা সজীবতার প্রতীক। এই শ্রাবণ মাস মানুষের মধ্যে এই সজীবতা নিয়ে আসে। তো আমাদের যে 6 ঋতু রয়েছে, এই ঋতুর পালাবদলের সাথে সাথে কিন্তু আমাদের মানব মনের যে প্রকৃতি রয়েছে, এখানেও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। কবি সেই বিষয়টি এখানে বুঝিয়েছে। এই কবিতাটি পাঠ করার পরে এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো হতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন, এ ধরনের কিছু নমুনা প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমরা যদি আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো এবং শুনে থাকো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। তোমরা একটু কল্পনা করো কোন উত্তরগুলো সঠিক। গাছপালা কিসে স্নান করে? শ্রাবণী কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? সুকুমার রায় কত সালে মৃত্যুবরণ করেন? শ্রাবণের জল অবিরাম ঝরে কিসের মতো? সুকুমার রায়ের পৈতৃক নিবাস কোথায়? তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে চিন্তা করো, এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। এরপরে আরেকটি নমুনা প্রশ্ন তোমাদের দিচ্ছি, সেটি হচ্ছে সৃজনশীল প্রশ্নের নমুনা। প্রথমে একটি উদ্দীপক দেয়া থাকবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে, এবং এই উদ্দীপকের সাথে সম্পর্কিত 4টি প্রশ্ন দেয়া থাকবে। উদ্দীপকটি এরকম: বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে, বকের শাড়ি কোথায় রে, লুকিয়ে গেল বাঁশ বনে। নদীতে নাই খেয়া যে, ডাকলো দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে, ফুটলো আবার কেয়া যে। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, শ্রাবণী কবিতাটি কোন ছড়া গ্রন্থের অন্তর্গত? এটি কিন্তু উদ্দীপকের সাথে সরাসরি সম্পর্কিত নয়। উদ্দীপকের সাথে সরাসরি সম্পর্কিত প্রশ্ন থাকে গ এবং ঘ নাম্বার। ক এবং খ, ক নাম্বার প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক। এই প্রশ্নটির উত্তর তোমরা যদি কবিতা, তারপরে পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি পড়ে থাকো, তাহলে তোমরা এর উত্তর দিতে পারবে। ঠিক একই রকম যদি কবিতাটি পড়ার পরে তোমাদের কাছে বোধগম্য হয়, তোমরা যদি বুঝতে পারো, তাহলে খ নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে। এই প্রশ্নটিকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন। তো এখানে উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। এটি আসলে কবিতাটা পাঠ করার পরে তোমাদের এটা হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে, তাহলেই তোমরা এই প্রশ্নটির উত্তর দিতে পারবে।
এবং গ নম্বরে বলা হচ্ছে যে উদ্দীপকের শ্রাবণে কবিতার কোন দিকটি প্রতিফলিত আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য কিন্তু অবশ্যই উদ্দীপকের সাথে তোমার পাঠ্য যে কবিতা রয়েছে, শ্রাবণে কবিতা, সেটির একটি আহ, সাদৃশ্য তুলে ধরতে হবে। এরপর যে প্রশ্নটি রয়েছে এটিকে বলা হয় উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ঘ নাম্বার, এখানে বলা হচ্ছে যে উদ্দীপকটি শ্রাবণে কবিতার সামগ্রিক ভাব ধারণ করে কি। এখানে তোমার একটি মতামত চাওয়া হচ্ছে যে আসলে সামগ্রিক ভাব ধারণ করে কিনা এ বিষয়ে তোমার মতামত দাও। তো বাড়ির কাজ যেটি একটু আগে বলেছি যে উপরে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর তোমরা নিচে মন্তব্যের ঘরে লিখে দেবে। এবং আজকের পাঠ সংশ্লিষ্ট তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটিও তোমরা নিচে মন্তব্যের ঘরে জানিয়ে দাও। তোমরা সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো। বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে বেরোতে হবে। আর পারতপক্ষে তোমরা বাড়িতেই থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।